দুর্নীতির মেগা সিরিয়ালে আরো এক কিস্তি দেখাবো। এই গত মাসে 25শে জুলাই রাজ্য বিধানসভায় 28টা পেন্ডিং ক্যাগ রিপোর্ট প্রকাশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, এবং প্রত্যেকটা রিপোর্টেই বিগত সরকারের সরকারি অর্থ খরচে যে বিপুল অসঙ্গতি তা প্রকাশ পেয়েছে। এবং স্বপন দাশগুপ্ত তিনি স্পষ্টই সেদিন জানিয়েছিলেন যে কেন রাজ্যের ঘাটতি 8 লক্ষ কোটি টাকা, সেটাই রিপোর্টগুলো দেখলেই বোঝা যাবে। আমরা ধাপে ধাপে তুলে ধরছি সেই দুর্নীতির ছবি আপনাদের সামনে। আজ দেখুন আরো এক কিস্তি। 15 বছরে 5 জন মন্ত্রী হয়েছেন, তবু পূর্ত দফতরের বেতো ঘোড়া নড়চড় করেনি। তৃণমূল জামানায় এই দফতরটিকে গ্রেস মার্ক দিয়েও পাশ করানো যায়নি। যিনি নিজের সরকারের বিরুদ্ধে যাবতীয় অভিযোগকে কুৎসা আর অপপ্রচার বলে উড়িয়ে দিতেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ও পূর্ত দফতরের কাজে ঢিলেমি আর অপব্যয় নিয়ে মাঝে মধ্যে অসন্তোষ প্রকাশ করে ফেলতেন। 2018 সালে মাঝেরহাট সেতু হুড়মুড় করে ভেঙে পড়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেছিলেন পূর্ত দফতরের গাফিলতিতেই বিপর্যয়। এখন সিএজি রিপোর্ট চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে গাফিলতি মমতা বন্দ্যোপাধ্যায়েরও কম নয়। কারণ এই পূর্ত দফতরের অকেজো ইঞ্জিনের মেরামতির কোনো চেষ্টা তিনি করেননি। আর্থিক অনিয়ম এবং গাফিলতিতে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। সিএজি রিপোর্ট অনুযায়ী টেন্ডার প্রক্রিয়ায় বিলম্ব, নিয়ম না মেনে কাজের অনুমোদন, প্রকল্প বাস্তবায়নে ত্রুটি, আর এই সব কিছুর ফলেই সরকারের অন্তত 11 কোটি 86 লক্ষ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। আর এই নিয়েই কথা বলবো, আমার সহকর্মী আবির রয়েছেন সঙ্গে। আবির, তার মানে যে কারণগুলো উঠে আসছে, একটু সদিচ্ছা দেখালেই তো এই বিপুল ক্ষতি এড়ানো যেত। দেখো, যে সিএজি রিপোর্টে পূর্ত দফতর নিয়ে যা যা তথ্য জমা পড়েছে, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে কাজ করার ক্ষেত্রে প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই চূড়ান্ত অব্যবস্থা এবং গাফিলতি থেকে গিয়েছে। রাস্তা তৈরি, সেতু তৈরি, টোল আদায়, অন্যদিকে হচ্ছে যে ধরনের উপকরণ ব্যবহার করে এই কাজ করতে হবে, তার প্রত্যেকটা ক্ষেত্রেই ধাপে ধাপে এই দুর্নীতির যে ছবি তা সিএজি তাদের রিপোর্টে ইতিমধ্যেই উল্লেখ করে দিয়েছে। তুমি যে প্রসঙ্গের কথা বলছিলে, যে এর মধ্যে প্রথম যে প্রসঙ্গটি সেটা হচ্ছে যে টেন্ডার প্রক্রিয়ার ক্ষেত্রে একাধিক সংস্থা এমনভাবে বাছাই করা হয়েছে যে সংস্থাগুলোর হয়তো ওই ধরনের কাজ করার মধ্যে কোনো পারদর্শিতাই নেই, এবং সেই সংস্থাকে দিয়ে কার্যত জোর করিয়ে কাজ নেওয়ার চেষ্টা এবং একই সংস্থাকে একাধিকবার ব্যবহার করা, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যে ধরনের টেন্ডার প্রক্রিয়াকে সামনে রেখেই কাজটি করা উচিত ছিল বা দরকার ছিল বলে মনে করা হচ্ছিল, সেটি বজায় রাখা হয়নি। এবং বহু ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে যে উত্তরবঙ্গের ক্ষেত্রে বেশ কিছু জায়গায়, জঙ্গলমহলের ক্ষেত্রে বেশ কিছু জায়গায়, যে সমস্ত জায়গাতে জাতীয় সড়ক সন্নিহিত রাস্তা তৈরি করা হয়েছে, সংযোগ ঘটানো হয়েছে, সেই জায়গাতেই এই টেন্ডার প্রক্রিয়ার ক্ষেত্রে ভীষণ রকমভাবে গাফিলতি। এবং যে রিপোর্ট এখানে হাতে রয়েছে সেখানে তারা বলছেন যে অন্তত 11 কোটি 86 লক্ষ টাকা এর ফলে যে রাজস্ব ক্ষতি রাজ্য সরকারের তরফ থেকে হয়েছে। যদি এই টেন্ডার প্রক্রিয়ার ক্ষেত্রে কোথাও এই ধরনের দীর্ঘসূত্রিতা বজায় না রাখা হতো, যদি বিলম্ব না করা হতো, এবং যদি যথাযথ সংস্থা বাছাই করে এই কাজটিকে করানো হতো, তাহলে এই ধরনের সমস্যা তৈরি হতো না। এবং সেটাই সিএজি রিপোর্টে তাদের যে রিপোর্ট তারা সামনে নিয়ে এসছেন, সেখানে এই প্রসঙ্গের কথা তারা উল্লেখ করেছেন। সঙ্গে থাকো আবির। বেআইনি টোলের জন্য কুখ্যাত বীরভূম, আর সেই জেলাতেই টোল আদায় না হওয়ার জন্য সরকারের ক্ষতি হয়েছে কত জানেন? 6 কোটি 34 লক্ষ টাকা। সিএজি রিপোর্টে উল্লেখ, ইলামবাজারে অজয় নদের সেতুর ওপর টোল সংগ্রহে সময় মতো টেন্ডার ডাকাই হয়নি। প্রতিযোগিতামূলক দর গ্রহণে অর্থ দফতরের গড়িমসি ছিল, আর তাই 21শে জুন 2021 থেকে 4 এপ্রিল 2022 এই পিরিয়ড পর্যন্ত মোট 286 দিন টোল আদায় বন্ধ ছিল। অডিটে বলা হয়েছে যে পিডব্লিউডি আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন টেন্ডার প্রক্রিয়া শেষ করার কথা থাকলেও তা করেনি। পরে 2 দফায় পাওয়া দর অর্থ দফতর গ্রহণ করেনি, ফলে আরও বিলম্ব হয় এবং দীর্ঘদিন টোল আদায় সম্পূর্ণ বন্ধ থাকে।
আর এখানেই প্রশ্ন হচ্ছে সরকারের ক্ষতিতে বা রাজ্যবাসীর ক্ষতিতে কে লাভবান হলো। আবিরের সঙ্গে এই নিয়েই কথা বলা যাক। আবির, এই যে সময়কাল, সেই সময় তো সরকারের ঘরে টাকা ঢোকেনি, কাগজে কলমে টোল আদায় বন্ধ ছিল, কিন্তু কেউ কি বেআইনিভাবে টোল আদায় করেছে? কেউ কি তাহলে লাভবান হয়েছিল? দেখো, বীরভূমের প্রসঙ্গের কথা যখন উঠলই, তুমি জানো যে অনুব্রত মণ্ডল গ্রেফতার হবার পর বীরভূমের একাধিক জায়গাতে যেই ধরনের টোল তৈরি করে টাকা আদায় করা হচ্ছিল তার সিরিজ কার্যত প্রকাশ্যে আসে। এবং যে সেতুর কথা আমরা দেখাচ্ছি, যে রিপোর্ট সিএজি তার উল্লেখ করেছে, সেখানে হচ্ছে এই অজয় নদের প্রতি টোল আদায় করার ক্ষেত্রে যে দায়িত্ব রাজ্য সরকারের ছিল, সেখানে তারা যে বিলম্বটা করেছিল তাতে অন্য কেউ লাভবান হয়েছিল এমনটাই তারা মনে করছেন। এবার অন্য কেউ লাভবান হওয়ার জায়গা কোথায় রয়েছে? অতি সম্প্রতি টুলু মণ্ডলের ক্ষেত্রে দেখো, একাধিক জায়গাতে সে কোথাও নিজে সেতু বানাতে চেয়েছিল, কোথাও সেই সেতু বানিয়ে টোল আদায় করতে চেয়েছিল। অনেকেই বলছেন যে বীরভূমের আনাচে কানাচে বিভিন্ন জায়গাতে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি এবং তার গোষ্ঠীকে রাজনৈতিকভাবে সুবিধা পাইয়ে দেওয়ার যে চেষ্টা, সেই কারণেই হয়তো এই কাজটি করা হয়। এবং এই যে প্রায় দীর্ঘ সময় ধরে টোল আদায়ের প্রক্রিয়া যে বন্ধ থাকলো, তাতে হচ্ছে ক্ষতি রাজ্য সরকারেরই হয়েছে। এবং তাতে রাজ্য সরকারের যে রাজস্ব যেমন ক্ষতি হয়েছে, কোষাগার পূর্ণ হয়নি, কিন্তু রাজ্যকে তার জন্য তো অর্থ খরচ করতে হয়েছে। কিন্তু টোল বসিয়ে যে টাকাটা রাজ্য আয় করতে পারতো, সেটা রাজ্য আদায় করলো না, পরিবর্তে ওই জায়গাতে অন্য কেউ টোল তুলে নিয়ে চলে গেলেন। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য সরকারের যে প্রশাসনিক ক্ষেত্রের যে গাফিলতি যেটি ছিল, সেটাও সিএজি তার রিপোর্টের ক্ষেত্রে উল্লেখ করেছে। অন্তত বীরভূমের এই একটি ঘটনা, সেটা রিপোর্টে তারা স্পষ্টত জানিয়েছে যে টোল আদায় না করার কারণে কি ধরনের ক্ষতির সম্মুখীন আর্থিকভাবে রাজ্য সরকারকে হতে হয়েছে। সঙ্গে থাকো আবির। পিডব্লিউডির দুটো রাস্তা নির্মাণ প্রকল্পে কংক্রিট পেভার ব্লকের কম দরের পরিবর্তে পুরনো বেশি দর ধরে প্রকল্পের খরচের হিসেব তৈরি করা হয়। অথচ নতুন দর কার্যকর হয়েছিল প্রযুক্তিগত অনুমোদনের আগেই। ফলে সরকারের 3,04,00,000 টাকা অতিরিক্ত খরচ হয়েছে, যা সম্পূর্ণ এড়ানো সম্ভব ছিল বলে সিএজি জানিয়েছে। আবিরের সঙ্গে আবারও কথা বলবো। আবির, এটাও তো একটা ইচ্ছাকৃত ত্রুটি বলা যায়, পরে দফতর তো অনিচ্ছাকৃত ত্রুটি বলে স্বীকার করেছে। মানে এই ভুলটাও তো এড়ানো যেত, এই ক্ষতিটাও তো রাজ্যের তাহলে হতো না। একেবারেই তাই। তার কারণ রাজ্যের তরফ থেকে বারবার করে কি বলা হতো যে তাদের হাতে অর্থ নেই, কেন্দ্রের কাছে বারবার অর্থ চাইলেও অর্থ মিলছে না। তাদের বক্তব্য ছিল অর্থ না থাকার কারণে বহু কাজ তারা করে উঠতে পারছে না। কিন্তু অর্থ যখন তাদের কাছে রয়েছে, সেই অর্থের কিভাবে অপব্যয় হয়েছে সেটাও এই রিপোর্টের ক্ষেত্রে উল্লেখিত হয়েছে। এবং যে সামগ্রী ব্যবহার করে এই রাস্তার কাজটি করা হতো, তার জন্য তো নির্দিষ্ট রেট রয়েছে, এবং সেই সামগ্রীর জন্য যে নির্দিষ্ট যে মূল্য, সেটাও আগে থেকে বেঁধে দেওয়া থাকে। এক্ষেত্রে দাঁড়িয়ে একেবারে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে একদম সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিক পর্যন্ত তারা গোটা বিষয়টি কিভাবে তাদের নজরে এড়িয়ে গেল। অন্তত এই ঘটনা জলপাইগুড়ির ক্ষেত্রে উদাহরণ, সেটাও সিএজি তাদের রিপোর্টের মধ্যে উল্লেখ করে দিয়েছে। সঙ্গে থাকো আবির। এবার দেখুন বিটুমিন না দেওয়ায় কিভাবে ক্ষতি হয়েছে রাজ্যে। জলপাইগুড়ির একটা রাস্তায় গ্র্যানুলার সাববেস বা একেবারে যেটা প্রাথমিক স্তর এবং তার ওপর ওয়েট মিক্স ম্যাকাডাম পর্যন্ত কাজ হয়ে গিয়েছিল। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী রাস্তা তৈরিতে প্রাথমিক 2 স্তরের ওপর এই বিটুমিনের স্তর থাকার কথা। বিটুমিনের স্তর কেন থাকে? যাতে নিচের এই 2 স্তর জমাট বাঁধে। কিন্তু 2 বছরের বেশি সময় তা করাই হয়নি। ইতিমধ্যে ওই রাস্তায় যান চলাচল শুরু হয়ে যায়। বর্ষা আসে, ভারী যান চলাচল করে, ভারী গাড়ির চাপে রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়ে যায়, রাস্তার ভিত নষ্ট হয়ে যায়, রাস্তা বরবাদ হয়ে যায়, যার ফলে ক্ষতি হয়েছে 1,82,00,000 টাকা। আবির, অর্থাৎ এই যে বিটুমিনের স্তর দেওয়া, সেটা পুরোপুরি স্কিপ করে দেওয়া হলো, অথচ সেই টাকা খরচ দেখানো হলো। প্রথমত হচ্ছে যে রাস্তা তৈরি করার ক্ষেত্রে মর্থের যেমন কিছু নিয়ম রয়েছে, একই রকম ভাবে হচ্ছে ইন্ডিয়ান রোড কংগ্রেসেরও কিছু নিয়ম বেঁধে রাখা হয়েছে। এবং মর্থ এবং ইন্ডিয়ান রোড কংগ্রেসের যে নির্দেশিকা, সেই অনুযায়ী তাদেরকে কাজ করতে হয়। তো সেই কাজ করার ক্ষেত্রেও কোথায় কি ধরনের গাফিলতি ছিল, সেটাও এই রিপোর্টের মধ্যে উল্লেখিত হয়ে গিয়েছে। এবং অনেকেই বলছেন যে সামগ্রী বাছাই করা,
যারা কাজ করবেন সেই সংস্থা আদৌ সেই কাজটি করার ক্ষেত্রে উপযুক্ত কিনা, এবং যে আইআরসির যে কোড অনুযায়ী কাজ করা এবং সেটাকে পরবর্তী সময় পরীক্ষা করে যে সিদ্ধান্ত নেওয়ার যে দায়িত্ব, সেটাও কেউ সেই অর্থে নিয়ে উঠতে পারেননি। ফলে তার জেরেই এই অসুবিধাগুলো তৈরি হয়েছে এবং এই এত বড় গাফিলতি বারবার ধরে তাদের নজরে এসেছে। সঙ্গে থাকো আবির। কোথায় দেখুন বিটুমিন না দেওয়ায় ক্ষতি হয়েছে, আবার কোথাও অতিরিক্ত খরচ করে ফেলা হয়েছে। কোথায় কোন রাস্তা কিভাবে তৈরি করতে হবে তার দিক নির্দেশ করে দেয় ইঞ্জিনিয়ারদের সংগঠন ইন্ডিয়ান রোডস কংগ্রেস। এখন সিএজি রিপোর্টে প্রকাশ যে পশ্চিম বর্ধমানের একটা রাস্তায় প্রয়োজনের তুলনায় বেশি বিটুমিন ঢালা হয়েছে। ওই এলাকায় ট্রাফিকের যা ঘনত্ব, তাতে রাস্তা তৈরিতে এত খরচ করার প্রয়োজনই ছিল না, বাড়তি খরচ করা হয়েছে। ফলে ক্ষতি হয়েছে 1,16,00,000 টাকা। আবির, এক্ষেত্রেও তো এই খরচটা এড়ানোই যেত, মানে একটা তো নির্ধারণ করে দেওয়া হয় যে কোথায় কতটা বিটুমিন, কিভাবে রাস্তা তৈরি হবে, সেই নির্দেশ মানাই হয়নি। তোমাকে বলছিলাম যে ইন্ডিয়ান রোড কংগ্রেসের যে কোড রয়েছে সেই অনুযায়ী তো রাস্তা তৈরি করতেই হয়, এবং পাশাপাশি ইন্ডিয়ান রোড কংগ্রেসের এই কোড অনুযায়ী কাজ হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা নজরদারি থাকে, এবং যারা দপ্তরের যারা ইঞ্জিনিয়ার হন, যারা প্রশাসনিক আধিকারিক যারা থাকেন, তারাই এই কাজটি করে থাকেন। কিছু ক্ষেত্রে বলা হচ্ছে যে যেখানে যে সামগ্রী ব্যবহার করে কাজ করা দরকার ছিল সেখানে সেই সামগ্রী ব্যবহার করে কাজ হয়নি। আর এই দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে এই পরিমাণ বিটুমিন ব্যবহার করা দরকারই নেই, কিন্তু সেখানে এই পরিমাণ বিটুমিনকে ব্যবহার করে দেওয়া হয়েছে। অর্থাৎ কোথাও গিয়ে অতিরিক্ত অর্থ খরচ করা হয়েছে যার প্রয়োজনই নেই, আবার কোথাও গিয়ে অর্থ খরচ করাই হয়নি যেখানেই এই অর্থ খরচের প্রয়োজনটা ছিল। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে কেন কাকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই আচরণ করা হয়েছিল সেটাই মূলত হচ্ছে তদন্তের সাপেক্ষ, এবং সেটাই সিএজি রিপোর্টের মধ্যে দিক নির্দেশে করে দেওয়া হয়েছে। প্রশ্ন তো উঠছে যে কাউকে কিছু পাইয়ে দিতেই কি তাহলে সরকারকে দিয়ে এই অতিরিক্ত খরচ করানো হয়েছে? রিপোর্টে সিএজি স্পষ্টভাবে বলেছে যে যথাসময়ে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন না করা, প্রচলিত যে নিয়ম রয়েছে সেই সব নিয়মগুলো না মানা, অনুসরণ না করা এবং প্রযুক্তিগত নির্দেশিকা অমান্য করা, আর এর ফলেই সরকারের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। দফতরের দেওয়া ব্যাখ্যাগুলিও অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় বলেই মন্তব্য করেছে অডিট সংস্থা। টুলু মণ্ডল পর্ব থেকে শিক্ষা নিয়ে এবার তৎপর বীরভূম জেলা প্রশাসন। টুলু মণ্ডল মানে সেই পাথর সম্রাট যার সম্পত্তি একেবারে আকাশ ছোঁয়া, বেআইনি অবশ্যই। নকল ডিসিআর রুখতে এবং রাজস্ব ফাঁকি আটকাতে এবার পাথর খাদান অঞ্চলে শুরু হলো ডিজিটাল ডিসিআর কাউন্টার। কোনো লরি বা ডাম্পারে কত পাথর যাচ্ছে তা গাড়ির নম্বর সহ অনলাইনে পোর্টালে এন্ট্রি করা হচ্ছে, আর তারপর বারকোড সহ চালান প্রিন্ট আউট করে দেওয়া হচ্ছে গাড়ির চালকদের। অন্য জেলার চেকপোস্টে যখন সেই গাড়ি যাচ্ছে তখন সেই বারকোড স্ক্যান করলেই বোঝা যাবে যে ডিসিআর আসল না নকল, অর্থাৎ কারচুপির আর কোনো জায়গায় থাকছে না। যেভাবে আগে ভূমি রাজস্ব আদায়ে যে ফাঁকি দেওয়া হয়েছে, যে কর উঠতো না তৃণমূল সরকারের আমলে, তার স্বচ্ছতা এক এক করে বীরভূম জেলার ভূমি আধিকারিকরা যেভাবে তারা দায়িত্ব নিয়েছে, এতদিন ধরে ডিসিআর মানে হার্ড কপি দেওয়া হতো, এখন অনলাইনের মাধ্যমে আজ থেকে ব্যবস্থা হবে। কোনো আধিকারিকও ফাঁকি দিতে পারবে না। যিনি পাথর নিয়ে যাচ্ছেন তিনিও একটা সুবিধার মধ্যে থাকলেন যে কি না, সে সঠিকভাবে টাকাটা ডাইরেক্ট একবারে কি না সরকারি কোষাগারে জমা হবে। দীর্ঘদিনের একটা ব্যবসা টালমাটাল চলছিল, কেউ ডিসিআর কাটছিল, কেউ কাটছিল না। তো আমাদের ভূমি রাজস্ব দপ্তরকে আমরা বিভিন্ন দিন থেকেই আমরা অভাব অভিযোগ করে আসছিলাম। এরপরে যে ডিজিটাল মাধ্যমে যেটা হচ্ছে, এরপরে আশা করা যাচ্ছে যে 100% ডিসিআর কেটে গাড়ি মালিকরা বেরোবেন এবং ব্যবসার যে মার্কেট ছিল সেটা পুনরায় আবার ঘুরে আসবে। এতে গাড়ি মালিকরা উপকৃত হবেন। অনেক সময় ডিসিআর যেটা ডুপ্লিকেট ডিসিআর আর অরিজিনাল ডিসিআর যেটা চলছিল মার্কেটে, সেটা থেকে এটা নিজাত পাওয়া যাবে। জল জীবন মিশন প্রকল্পের চাকরি চুরির অভিযোগ। প্রকল্পে জমি দিয়েছিলেন যিনি, সেই জমি দেওয়ার বদলে তার পরিবারের 2 সদস্যের চাকরি পাওয়ার কথা, কিন্তু সেই জমিদাতা চাকরি পাননি।
প্রাপ্য চাকরি চুরির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির বিরুদ্ধে এই অভিযোগ। মালদার হবিবপুরে টিএমসি নেতার বিরুদ্ধে সরব গ্রামবাসীরা। হবিবপুরে জল জীবন মিশনের প্রকল্প, এই প্রকল্পের জন্য জমি দিয়েছিলেন অবিনাশ হেমব্রম, আর এই জমির বদলে পরিবারের 2 সদস্যকে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তৃণমূল আমলে এই প্রকল্প গড়ে উঠলেও চাকরি আর তিনি পাননি। চাকরি না পাওয়ার অভিযোগ উঠছে। তৃণমূল নেতার মেয়ের বিরুদ্ধে এই চাকরি হাতানোর অভিযোগ। বিজেপি করায় চাকরি মেলেনি বলে দাবি অবিনাশ হেমব্রমের। পিএইচই ডিপার্টমেন্ট থেকে আমাদের কাছে এক জমি, আমাদের প্রায় চাষযোগ্য জমি 40 শতক জমি আছে। তো ওই জমিটার জলের একটা ট্যাঙ্কি তৈরি করবে। জমির পরিবর্তে পরিবারে 2 লোককে চাকরি দেবে বলেছেন। তবে আজকে প্রায় 2 বছর হয়ে গেল আমাদেরকে কোনো চাকরি দেওয়া হয়নি। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কৃষ্ণ মুর্মু তিনি নিজে চাকরি করছেন, নিজের মেয়েকে চাকরি দিয়েছেন দুর্নীতি করে, জোর জমলি করে। আমাদেরকে কোনো চাকরি দেওয়া হয়নি আজ পর্যন্ত। আপনারা কোন পার্টি করেন? বিজেপি পার্টি করি। তাই জন্যই কি এটা হয়েছে? হ্যাঁ। তো আপনাদের কি দাবি? আমাদের দাবি আছে যে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, জমির পরিবর্তে চাকরি দিবে বলেছেন পরিবারের 2 জনকে। আমরা চাকরি চাই। জল জীবন মিশনের চাকরি চুরির অভিযোগ। তৃণমূল নেতার বিরুদ্ধে চাকরি চুরির অভিযোগ, আর এই অভিযোগ সামনে আসতেই অস্বস্তিতে অভিযুক্ত নেতা। তার বক্তব্য শুনুন। যেখানে যে পিএইচই ট্যাঙ্কিটা হয়েছে ওটা সাধারণত পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জায়গাতেই হয়েছে। এটা কারোর কোনো দান করা জায়গাতে হয়নি বা কারোর কোনো নেওয়া রেজিস্ট্রি প্রাপ্ত জমিতে হয়নি। এবং আমার মেয়ে ওখানে কাজ করে, দপ্তরগুলোতে সে আবেদন করেছিল। সে আবেদনে হয়তো দপ্তর মঞ্জুর করেছে, তারপরে ওকে জয়েন করিয়েছে। তার নাম বলছে কৃষ্ণ মুর্মু চাকরি চুরি করে নিয়েছে আমার। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি চাকরি চুরি করার কে? চাকরি দেওয়ার আমিও বাকি, আর ওদের জমি নেওয়া আমিও বাকি। তৃণমূল নেতার মেয়ের বিরুদ্ধে চাকরি হাতানোর অভিযোগ। অবিনাশ হেমব্রমের অভিযোগে অস্বস্তিতে এই তৃণমূল নেতার মেয়েও। এই জমিটা সরকারেরই হয়। আচ্ছা, জমিদাতাকে জমিদাতাকে এখানে জমিদাতা বলে সেরকম তো কোনো কিছুই নেই, কারণ এটা যেহেতু এটা সরকারের প্রকল্প, তো সরকার নিজেদের জায়গাতেই করেছে। যে কোনো চাকরিতে যেখানে মানে আবেদন করা দরকার, আমিও সেখানে আবেদন করে আমাকে নিয়োগ করা হয়েছে। কোথায় আবেদন করেছিল? অফিসে আবেদন করেছি, ব্লকে আবেদন করেছি, মানে যেখানে যেখানে আবেদন করতে হয় ওখান থেকে আমি আবেদন করেছিলাম। তারপরে ওখান থেকে ওরা নিল আমাকে। তৃণমূল আমলে প্রাপ্য চাকরি চুরির অভিযোগ। তৃণমূলকে আক্রমণ হবিবপুরের বিজেপি বিধায়কের। কোথাও জমি চুরি করেছে, কোথাও চাকরি চুরি করছে। আর তিনি প্রভাবশালী নেতা ছিলেন, তৃণমূলের নেতা, আর তার জন্য যার জমি ছিল তাকে চাকরি দেওয়া হয়নি, তার নিজের মেয়েকে চাকরি দিয়েছেন। সেটা সমস্ত মানুষ জানে যে কিভাবে তৃণমূল সরকার চালাতো, শুধু লুটপাট। জায়গা যা তিনি চাকরি পায়নি তারা কিভাবে চাকরি পাবে তার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। জল জীবন মিশন প্রকল্পে শুধু দুর্নীতি নয়, চাকরি চুরির চাঞ্চল্যকর অভিযোগ। আমরা এই মুহূর্তে জাজইল এলাকার এই গ্রামে, এই যে বাড়ি দেখছেন সেই বাড়ির মালিক তিনি অবিনাশ হেমব্রম। তার অভিযোগ, তার জমিতেই প্রকল্প হয়েছে, তার চাকরি পাওয়ার কথা ছিল, অথচ চাকরি করছেন তৃণমূল নেতার, তৃণমূল ব্লক সভাপতির মেয়ে। অর্থাৎ চাকরি চুরি হয়ে গিয়েছে এবং তিনি কিন্তু চাকরি পাননি, অথচ চাকরি পাওয়ার কথা ছিল এই অবিনাশের। এমনটাই বলছেন তিনি নিজে, এমনটাই বলছেন গ্রামবাসীরা। সকলেই সরব, চাকরি ব্যবস্থা করা হোক অবিনাশ হেমব্রমের। যেভাবে চাকরি চুরি হয়েছে, যে অভিযোগ তুলছেন এই অবিনাশ ও তার পরিবার বা গ্রামবাসীরা, অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ।
আমরা আপনাদের দেখিয়েছিলাম যে দুর্গাপুরে কিভাবে নাবালকদের রক্ত বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছিল। কারা রক্ত দান করতে পারেন? যাদের বয়স 18 থেকে 65-র মধ্যে এবং যাদের ওজন হতে হবে অন্তত মিনিমাম 45 কেজি, এর বাইরে কেউ রক্ত দান করতে পারেন না। সেখানে নাবালকরা তাদের রক্ত নিয়ে সেটা মোটা দামে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে এবং এই পড়ুয়াদের স্কুলের প্রিন্সিপাল এবং অভিভাবকরা তারা থানায় অভিযোগ জানান। দুর্গাপুর পুলিশ অবশেষে 3 জনকে গ্রেফতার করেছে। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ। অর্পণ, এই যে 3 জনকে গ্রেফতার করা হলো, এই 3 জন কারা, কিভাবে এরা টার্গেট করেছিল এই পড়ুয়াদের, আর কি জানা যাচ্ছে এর পিছনে কি আরো কোনো বড় চক্র থাকতে পারে? দেখো, যে এই 3 জন রক্ত বিক্রির সাথে যে যুক্ত, যেভাবে পুলিশ তদন্ত শুরু করে এবং এই 3 জনের নাম প্রথমে উঠে আসে, সেই 3 জনকে পুলিশ আবার গ্রেফতার করে এবং পুলিশ যেটা জানাচ্ছে যে এই 3 জনের যে ইনভলভমেন্ট হয়েছে, যে মূলত এরা কিন্তু এজেন্ট হিসেবে কাজ করতো, অর্থাৎ বিভিন্ন স্কুলে এজেন্ট হিসেবে এরা কাজ করতো এবং ছাত্ররা যখন তারা স্কুল ছুটির পর বাইরে আসতেন, সেই ছাত্রদের সাথে এই 3 জন কথা বলতেন, অর্থাৎ তারপরেই তাদেরকে কিন্তু প্রলোভন দেওয়া হতো পয়সার, অর্থাৎ সেই পয়সার বিনিময়ে রক্ত দেওয়া হতো এবং তাদেরকে প্রলোভন দেখানোর পর তাদেরকে নিয়ে যাওয়া হতো রক্তদানের জন্য। এইভাবেই কিন্তু এই চক্র চলছিল। সঙ্গে থাকো অর্পণ। স্কুল পড়ুয়াদের রক্ত বিক্রির অভিযোগ, টাকার বিনিময়ে নাবালকদের রক্ত বিক্রি করা হয়েছে, চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন অভিভাবকরা। অভিভাবকদের অভিযোগ তুলে ধরে নিউজ 18 বাংলা। আমার ছেলে আমাকে এসে বলেছে যে ব্লাড দেবো, দিয়েছে, সার্টিফিকেটও দেখলাম একটা দিয়েছে, টাকাও দিয়েছে, টাকাটাও দিয়েছে। আচ্ছা, কত টাকা দিয়েছে? 200 টাকা না 300 টাকা। কত তারিখে দিয়েছে ব্লাডটা? তাও হয়ে গেল 2-3 মাস বেশি হবে। আমার ছেলের ব্যাগটা সার্চ করতে গেলাম, স্কুল ব্যাগটা, তো তখন ব্লাড ডোনেশনের একটা সার্টিফিকেট দেখলাম আমার ছেলে নাম লেখা আছে আর 18+ আছে। তো আমি সার্টিফিকেট। আপনার ছেলের কি 18 বছর হয়েছে? এখনো হয়নি। এখনো 18 হয়নি? আমার ছেলে যখন টিউশন থেকে বাড়ি এলো, আমি জিজ্ঞেস করলাম, বাবু এটা কি করলি, কি করেছিস? বলছে যে না মা, এরকম একজন খুব অসুস্থ ছিল, খুব ব্লাড প্রয়োজন ছিল, ওই জন্য আমি দিয়েছি। এখন বললাম এটা ক্রাইম, কিন্তু এটা কখনোই দিবি না। রক্তচোষাদের বিরুদ্ধে নিউজ 18 বাংলার লাগাতার এই খবর আমরা দেখিয়েছি। দুর্গাপুরে রক্ত বিক্রির বিরুদ্ধে পুলিশের অ্যাকশন, আমাদের খবর, এই লাগাতার খবরের ইম্প্যাক্ট, পুলিশের অ্যাকশন। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, আমরা এই খবর লাগাতার দেখিয়েছি কিভাবে নাবালকদের রক্ত বিক্রি করে দেওয়া হয়েছে। দুর্গাপুর পুলিশ অ্যাকশন নিয়েছে, 3 জন গ্রেফতার। দেখো, একেবারেই কিন্তু লাগাতার কিন্তু নিউজ 18 বাংলা যেভাবে আমরা খবর তুলে ধরেছি দর্শকদের সামনে, যে লাগাতার কিন্তু আমরা দেখিয়ে আসছি যে কিভাবে স্কুল ছাত্রদের দিয়ে রক্ত বিক্রির যে চক্র বারবার আমরা কিন্তু দেখিয়েছি এবং এরপরেই কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকেও কিন্তু নড়ে চড়ে বসে, কারণ 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়, তাদের দুর্গাপুর আদালতে তোলা হয়। অর্থাৎ এই গোটা ঘটনায় আরো কেউ যুক্ত রয়েছে কিনা পুলিশ প্রাথমিকভাবে মনে করছে যে এর পিছনে কোনো বড় চক্র রয়েছে এবং তাদের খোঁজেই কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে এবং যে 3 জনকে গ্রেপ্তার করা হয় আজ থেকে দুর্গাপুর আদালতে তোলা হলে ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাবে পুলিশ, কারণ এই ঘটনায় কেউ যুক্ত রয়েছে কিনা এবং এর পিছনে কে রয়েছে পুলিশ জানার চেষ্টা চালাচ্ছে। ধন্যবাদ। এরা বিভিন্ন স্কুলে ছড়িয়ে পড়ছে। একে এই স্কুলটাকে এম দিয়েছে, যে টার্গেট করেছে, বা একে এম দিয়েছে হয়তো যে তুমি যেহেতু স্কুলের স্টুডেন্ট। এবার ও কিন্তু 20-25 দিন ধরে স্কুলের বাইরে দাঁড়িয়ে এই কথাটাকেই বারবার রিপিট করেছে, এই আমি এই স্কুলে পড়তাম, ওই মিস আছে, ম্যাম আছে, আমাকে চেনে। তার মানে কি, বিশ্বাসটা অর্জন করেছে বাচ্চাদের। আরেকটা জিনিস যেটা শুনতে পেলাম, যে ও কিছু ভিডিও দেখাচ্ছে, একই ভিডিও বারবার করে সবাইকে দেখাচ্ছে, এই ছোট বাচ্চাটা অসুস্থ, এখনো পর্যন্ত সব ছোট তো, যে 14-18 বছরের নিচে ব্লাড দেওয়া খুবই ক্ষতিকারক। ও বাচ্চাদেরকে বলেছে যে দে না, কিছু হবে না, আবার 5 দিনের মধ্যে ব্লাড গঠন হয়ে যাবে। 18 বছর হয়নি, অথচ হাসপাতাল কিভাবে নিল ব্লাডটা? এটা তো হাসপাতালই বলতে পারবে। আমাকে যে ফোনে দেখালো এটা বাচ্চা, ছোট বাচ্চা, বললো বাঁচবে না, ও ব্লাড অনেক নিড ব্লাডের,
তো আমাকে এমনই করে নিয়ে গেল ওখানে। কে নিয়ে গেছিল? দেবপ্রিয়। হ্যাঁ, তারপর আমাকে বললো, তারপর একটা ফর্ম ফিল আপ করলো, আমার সাইন নিল। আমি আগে ওকে এখানে মানা করেছিলাম কি আমি দেবো না, আমি তো আইনি। কিন্তু আমার আধার কার্ডে ছবি চাইছিল, নিয়েছিল। ওখানে যখন গেছিলাম ও ফর্ম ফিল আপ করলো, তারপরে চেক ফুক করলো, আর তারপরে দিল মিশন হসপিটাল। মিশনে কোনো টাকা দিয়েছিল? টাকার কথা হয়েছিল? শুধু যাওয়ার স্যার। টাকা দিয়েছিল কত টাকা? 500। সে আধার কার্ডটা কি করেছিল? আমার থেকে ছবি চাইছিল, আমি ছবি দিয়েছিলাম। তো ও কি হয়তো লাগে 18+ করে দিয়েছে, আমার 18+ করেছিল। ডুপ্লিকেট তৈরি করে দিয়েছিল? হ্যাঁ। সেই আধার কার্ডটা পেয়েছিল ওর কাছে, ও দেখেছিল। আমার জেলার মধ্যে যদি এরকম ধরনের ঘটনা ঘটে, এটা অত্যন্ত ভয়ানক। 13 বছর, 14 বছর, 15 বছরের ছেলে মেয়েদের কাছ থেকে রক্ত নিয়ে তাদেরকে 300 টাকা দেওয়া হচ্ছে, আর যে নিয়ে আসছে তাকে 1000 টাকা দেওয়া হচ্ছে। এগুলো কোনো মতেই আমরা সহ্য করব না। স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টেস্ট পানিশমেন্ট হবে, এটুকু আপনারা ভরসা রাখুন। কোনোদিন রক্ত নেওয়া যায় না। হাসপাতালগুলো নিচ্ছে কি করে, কি ব্যবস্থা নেবে? আমি পুরো তদন্তটা করি, আমি পুলিশকে জানাচ্ছি। যারা দোষী হবে তারা কিন্তু খুব সাংঘাতিক পানিশমেন্ট পাবে। রক্ত পাচারের তদন্তে বা ড্রাগ কন্ট্রোল, কলকাতা 6টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে তদন্ত। ড্রাগ কন্ট্রোলের অভিজিৎ রয়েছে সঙ্গে, আরো জানাবে অভিজিৎ। কলকাতার 6টি বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে ড্রাগ কন্ট্রোলের যে অভিযোগ জমা পড়েছে এবং তার পরিপ্রেক্ষিতে সেই ব্লাড ব্যাংকগুলিতে অভিযান চালিয়ে লাইসেন্স সংক্রান্ত বিষয়ে আইন অনুযায়ী পদক্ষেপ করুক ড্রাগ কন্ট্রোল, সেই বিষয়ে জানানো হয়েছে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের তরফ থেকে। কি অভিযোগগুলো? অযোগ্য ব্যক্তিকে ডাক্তার, নার্স, টেকনিক্যাল স্টাফ সাজিয়ে রক্তদান শিবিরে নিয়ে যাওয়া, রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহের জন্য ক্লাবগুলোর পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করা, অতিরিক্ত রক্তের লোভে বাড়তি ক্যাম্প করা এবং এনবিটিসি কে না জানিয়ে ভিন রাজ্যে রক্ত এবং প্লাজমা পাচার করা, ব্লাড ব্যাংকের সঙ্গে যুক্ত নয় এমন ডাক্তারদের নাম ব্যবহার করে প্রতারণা, স্বাস্থ্য দপ্তরকে বিকৃত ভুয়ো নথি জমা দেওয়া, সরকারি নির্দেশ অমান্য করে রক্তদাতাদের থেকে অতিরিক্ত রক্ত টেনে নেওয়া, রেকর্ডে ফ্রি লিখে রোগীদের টাকার বিনিময়ে রক্ত বিক্রি, রক্তের গুণমানের সঙ্গে আপোষ করা হয়েছে, রক্তদাতা এবং রক্ত গ্রহীতাদের নিরাপত্তার সঙ্গে আপোষ করা হয়েছে। এর জন্যই এই ড্রাগ কন্ট্রোলকে অভিযোগ জানানো হচ্ছে এবং ড্রাগ কন্ট্রোল যেন তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে সেই আর্জি জানানো হয়েছে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের তরফ থেকে। ধন্যবাদ অভিজিৎ।